হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো বর্ষা তো চলে এসছে, আর বৃষ্টির দিনে বিকেলে কিছু একটা খেতে ইচ্ছে করছিল। তো ফ্রিজ খুলে দেখলাম একটু আছে চিংড়ি, কুচো চিংড়ি। তো সেটা দিয়ে ভাবলাম একটু চপ বা কাটলেট কিছু বানাই। তো চলো সেই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাদামটা এখন একটু শুকনো কড়াইয়ে নেড়ে চেড়ে নেব। তো যে কোনো কাটলেট বা চপে একটু বাদাম না থাকলে আমার অন্তত ভালো লাগে না, তাই আমি চপে বাদাম আর কাটলেটেও বাদাম দিই। তো আজকের যে কুচো চিংড়ি দিয়ে কাটলেটটা বানাবো, সেটা কিন্তু আগে কখনো বানাইনি, একদম মানে নিজের মন থেকেই করছি, জানি না কেমন হবে। তো সেটাও তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি বলে এইটাও শেয়ার করলাম। আর ওইদিকে কিন্তু আমার দেখো আলু সেদ্ধ করা হয়ে গেছে, আলু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর কি কি লাগবে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। এই দেখো এখানে পেঁয়াজ কেটেছি, লম্বা লম্বা করে কুচোও কেটেছি। পেঁয়াজটা আসলে আমি অনেকটাই কেটে ফেলেছি। আর আদা রসুন গ্রেট করে নিয়েছি। আর এই দেখো লঙ্কা কুচি। আর লঙ্কাটা তো আমার ছেলের একটা বানিয়ে নেব, তারপরে দেব। তো এই দেখো বাদামটাও কিন্তু আমার নাড়াচাড়া হয়ে গেছে, এবারে বাদামটাও নামিয়ে নেব। বাদামটা বাটিতে তুলে নিলাম। আর এবার দেব কড়াইয়ে তেল। তো আমি খুব কিন্তু কম তেলেই করব, কারণ তেল খাওয়াটা বেশি ভালো নয়, আর আমিও খুব একটা তেল তেলে খাবার পছন্দ করি না। কিন্তু কাটলেটটা তো তেলেই ভাজতে হবে, বেশি তেলেই ভাজতে হবে। তো ওই জন্য মশলা বানানোতে আমি কিন্তু বেশি তেল দেবো না। তো তেলটা গরম হয়ে এলে এখানে আমি কুচো চিংড়িটা আগে ভেজে নেব। তো দেখো এই চিংড়িগুলো দেওয়ার মাত্রই কিন্তু ভাজা হয়ে যায়, তবু একটু লাল লাল করে ভাজবো। আর একটু যদি বেশি চিংড়ি থাকতো বা চিংড়িটা বড় হতো, তাহলে কাটলেটটা আরেকটু ভালো লাগতো খেতে, জানি। তো এটাও মন্দ হবে না আশা করছি। কথায় আছে না যে নাই মামার থেকে কানা মামা তো ভালো। তো সেই রকমই একটা ব্যাপার, যে কিছুই হচ্ছিল না, কিছুই যদি না থাকতো তো প্লেন চপ করতে হতো। তো তার থেকে ভালো একটু কুচো চিংড়ি ছিল ফ্রিজে, তো ওইটা দিয়েই কাটলেট বানিয়ে দিচ্ছি। তো এটাকে দেখো ভালো করে ফ্রাই করে নেব। আর আমার ফ্রাই করা হয়ে গেছে। তো তারপর একটু তেল দিতে হবে, কারণ এত কম তেলেও আবার মশলা বানানো যাবে না। তো কুচো চিংড়িটা এবারে তুলে নেব। তো কড়াই আমি দেখো সামান্য তেল দিয়েছি, বেশি দিইনি। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা, যেটা গ্রেট করে রেখেছিলাম। তোমরা চাইলে বেটেও দিতে পারো। তো আমি তো গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এটা এখন 1 থেকে 1.5 মিনিট একটু ফ্রাই করে নেব। আর 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করার পরও দেখো কী সুন্দর কালারটা এসছে, গন্ধটাও বেশ ভালো এসছে। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচিটা। তো এই দেখো লম্বা লম্বা করে রেখে পেঁয়াজটা আমি প্রায় 1.5টার মতো পেঁয়াজ এখানে দিয়ে দিলাম। আমি অনেকটাই পেঁয়াজ কেটে ফেলেছিলাম, কিন্তু অতটা দিইনি। 1.5টার মতো পেঁয়াজ এখানে দেবো, মানে দিয়ে দিয়েছি। তারপর এটাকে একটু ভেজে নেব। আমার দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি ভুল করে লঙ্কাটাও দিয়ে ফেলেছিলাম, তো রিওর খেতে একটু অসুবিধা হবে। তো এবার দেবো মশলাগুলো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচের মতো জিরে গুঁড়ো ছোটো চামচের, আর 1 চামচ ধনে গুঁড়ো। খুব একটা মশলা লাগে না। আর নুনটা আমি এখানে কিন্তু দেবো না, আমি আলু সেদ্ধটা মেখে রেখেছি, ওর ওপরেই কিন্তু আমি নুনটা দেব। যেমনটা বললাম, নুনটা আমি আলুর ওপর দিয়ে আর একটু ভালো করে ম্যাশড করে নেব। আর এই যে মশলাগুলো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষানো হবে, ততই কিন্তু খেতে ভালো হবে কাটলেটটা। তো দেখো ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুটা। আর আমি যে পুরটা বানালাম, মানে আলুর, সেটা দিয়ে কিন্তু এমনি আলুর চপও করা যাবে। হ্যাঁ, আলুর চপের পুরটা আমি অনেকটা এরকম করেই করি। তো অন্য কোনো মশলা আর এক্সট্রা অ্যাড করিনি। তো দেখো এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে বাদামটা। আর তারপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একদম পুরটা যেন টাইট টাইট হয়ে যায়। আর এই দিকে আমি এখানে 4 চামচের মতো বেসন নিয়েছি। হয়তো বেসনটা আবার একটু লাগবে, তো বেশি করে গুলছি না প্রথমে, পরে পরে আবার গুলে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো নুন। আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে গুলতে হবে, একদম মোটা যেন না হয়, জলের থেকে একটু মোটা হবে, তাহলেই হয়ে যাবে। তো দেখো আমি তার জন্য অনেকটাই জল দিচ্ছি এর মধ্যে। আর জল দেওয়ার পর ভালো করে একটু গুলে নেব।
দেখতেই পাচ্ছ বেসনের ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। তো আমার যেহেতু অনেকগুলোই হবে সেহেতু আরেকবার গুলতে হবে, তো সেটা আবার পরে গুলবো। আর যেহেতু কোনো জোগাড় ছিল না, ব্রেড ক্রামও ছিল না, তাই ম্যারি বিস্কুটগুলো আমি ভালো করে হামাল দিস্তাতে গুঁড়ো করে নিলাম। তো চলো, এই দেখো আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাটলেটের আকারে গড়ে নেব সব। তো প্রথমে একটু আলু নিয়ে আমি মধ্যেখানটা যেমন রুটির পুর ভরে ওই রকম মধ্যেখানটা একটু গর্ত করে নিয়ে তার মধ্যে একটুই, যেহেতু কম পরিমাণ আছে, একটু চিংড়ি দিলাম। তোমরা চাইলে বেশিও দিতে পারো। তারপর মুড়ে একটা কাটলেটের শেপ দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা কাটলেট গড়ে নেব। তো দেখো শেপগুলো কিন্তু আমার বেশ ভালোই হয়ে গেছে, সব কটাই গড়া হয়ে গেছে। তো এবার হচ্ছে মেন কাজটা, বেসনের ব্যাটারে একবার ডুবাবো ভালো করে। তারপর সেটাকে এই যে বিস্কুট গুঁড়ো, ব্রেড ক্রাম্ব তো নেই, এই ম্যারি বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে চারদিকে বিস্কুটের গুঁড়োটা লাগাবো। তারপর আরেকবার কিন্তু সেম ওয়েতে করব। এটা দুবার করলে কোটিংটা বেশ ভালো উপরের ভালো হয়, ক্রিস্পি হয়, আর খেতেও বেশ ভালো হয়। তো এইভাবেই সবগুলো করে নেব, নিয়ে একে একে ভেজে নেব। আর যেহেতু আমি খুব কম কম করে করেছি, আমি তো বুঝতে পারিনি প্রথমে যে কতটা লাগবে কি না, সেহেতু আরেকটু আমাকে বিস্কুটের গুঁড়োও করতে হবে। আর ওই যে বেসনের যে ব্যাটারটা সেটাও একটু গুলতে হবে। তো চলো একে একে আমি আগে এইটা করে নিই যতগুলো হচ্ছে এটাতে। তো সুন্দরভাবে আমি এগুলো সব কোটিং করে দিয়েছি, আর তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে কাটলেট আমি ছেড়ে দেবো, আর লাল করে দুপাশটা ভালো করে ভেজে নেব। এবার ভাজা হলো এবং সেগুলো খাওয়াও হয়ে গেল। তো মা দাদা দুজনে বললো যে খুব ভালো হয়েছে, ভেতরের আলুর পুরটাও ভালো হয়েছে, চিংড়ির গন্ধও পাওয়া গেছে, আর তার সঙ্গে ওপরে যে কোটিংটা সেটাও খুব ভালো হয়েছে। তো আমি খুব হ্যাপি হয়ে গেলাম। দেখো দেখতেও কিন্তু ভালো হয়েছে। তো তোমরাও বাড়িতে এমনি ট্রাই করো বর্ষাকালে, খুব ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।